হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসকোপ চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা শুরু করতে চলেছি জীবন সংগঠনের স্তর। এই জীবন সংগঠনের স্তর থেকে তোমরা প্রত্যেকে চিন্তায় পড়ে যাও যে দাদা কি প্রশ্ন দেবে, কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ আর কোন প্রশ্নটাই বা করে যাব। এত তো চ্যাপ্টার রয়েছে, সব থেকে আমাদের এই জীবন সংগঠনের স্তর চ্যাপ্টারটা কঠিন লাগছে। বিশেষ করে এই লবণ, অ্যাসিড, ভিটামিনের বৈশিষ্ট্য কী যে করবো কিছু খুঁজে পাই না, তার জন্য নিয়ে এসেছি আজকের এই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা এখন অবধি লাইক করছো না, ফটাফট করে যারা লাইভে জয়েন করেছো অবশ্যই কিন্তু লাইক করে দাও। আজকে যেমন কনসেপ্ট দেবো তেমনই তোমাদেরকে এমসিকিউ সলভ করাবো। এমসিকিউ সলভ করাবার আগে কনসেপ্ট করে নেওয়াটা বিশেষ প্রয়োজন, কারণ এমসিকিউ যদি ওই প্রশ্নটা না দেয় তাহলে তোমার কনসেপ্টকে কাজে লাগিয়ে তুমি প্রশ্নের অ্যান্সারটা করে আসতে পারবে। আর ওই মুখস্থবিদ্যা ছেড়ে দাও, মুখস্থবিদ্যা করবে তো ডুববে। যদি মুখস্থবিদ্যা না করে যদি ক্লাস বুঝতে পারো, আমি কোনোদিন মুখস্থ করাতে চাই না তোমাদেরকে, বারবার বলি ক্লাস বোঝো, ক্লাস থেকে কনসেপ্ট নাও। এসে যেন আবার বলো না যে স্যার আপনি এটা বলেছিলেন এটার বদলে এটা পড়ে গেছে কেন, আমি তো কনসেপ্ট ক্লিয়ার করে পড়াচ্ছি। কনসেপ্ট ক্লিয়ার রাখবে, কনসেপ্ট ক্লিয়ার রাখলে এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু দেখবে প্রশ্ন কমন এসেছে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর ভিডিওটা ফটাফট লাইক করছো, এতজন জয়েন হচ্ছে, লাইক কোথায়, লাইক করো ফটাফট করে। আর কমেন্টে নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকে কেন কি হয় কমেন্টে নাম জানালে কি হবেটাকে আমি বুঝি না। নামটা কি কেউ দেখে ফেলছে তোমার, নাকি তোমাকে কেউ মানে খারাপ ভাববে তুমি যদি কম নাম্বার পেয়েছো? ঠিক আছে, এত লজ্জা করলে চলবে? তুমি একটা পরীক্ষা দিচ্ছ, ভাবো আমি একদম পরীক্ষার হলে রয়েছি, আমি ভুল করি ঠিক করি এটা ডাইরেক্ট আমার পরীক্ষা চলছে, এটা ভেবে তুমি পরীক্ষার মতো অ্যান্সার দেবে এখানে। ঠিক আছে, একের দাগের এ হলে একের দাগের এ, দুইয়ের দাগের বি হলে দুইয়ের দাগের বি, তিনের দাগের সি হলে তিনের দাগের সি, এভাবে প্রত্যেকে কমেন্টে অ্যান্সার দেবে। ঠিক আছে, আমি প্রত্যেকের অ্যান্সার দেখি, তো তোমরা অ্যান্সার দাও, আমার খারাপ লাগে যে কেন অ্যান্সার দিচ্ছে না এরা। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট বক্স দেখো, কমেন্ট বক্স কিন্তু আলাদা, কারণ লাইভ চ্যাট চলাকালীন আমরা কমেন্ট বক্সটা দেখতে পাই না, আবার লাইভ চ্যাট শেষ হয়ে গেলে আমরা কী হয় কমেন্ট বক্সে গিয়ে দেখি নাম নেই, হাওয়া হয়ে গিয়েছে। তাই তোমরা কমেন্টে অ্যান্সার করবে। ঠিক আছে, লাইভ চ্যাটে অ্যান্সারটা সঙ্গে সঙ্গে দেখা যায় না, সঙ্গে সঙ্গে দেখার পর আবার কিছুক্ষণ পর নাও দেখা যেতে পারে। তো এই জন্য বলছি কমেন্ট বক্সে অ্যান্সার করবে। কমেন্ট বক্স নিচে ডিসক্রিপশনে দেখো, ওই যে লাইভ চ্যাটের পাশে দেখো একটু স্ল্যাশ করলে দেখো দুটো পয়েন্ট হচ্ছে, একটা পয়েন্ট কীরকম করে সরিয়ে দাও, দেখো কমেন্ট বক্স পেয়ে যাবে, কমেন্টে অ্যান্সার জানাবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন, সোডিয়াম টারকোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট হলো সমিত লবণ, অ্যাসিড লবণ, পিত্ত লবণ নাকি যুগ্ম লবণ? আচ্ছা চলো আমরা প্রথম কথা বলবো এই সমিত লবণ ব্যাপারটা কি, অ্যাসিড লবণ ব্যাপারটা কি, পিত্ত লবণ ব্যাপারটা কি, বা যুগ্ম লবণ ব্যাপারটা কি। চলো জেনে নেওয়া যাক লবণ সম্পর্কে। সমিত লবণের অপর নাম হচ্ছে কি প্রশম লবণ। কী নাম বললাম? সমিত লবণের অপর নাম হচ্ছে কি প্রশম লবণ। এই যেমন NaCl মানে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার নুন, আমরা খেয়েছি, নুন খেয়েছি, এই NaCl বা সোডিয়াম ক্লোরাইড হলো এক প্রকার সমিত লবণের উদাহরণ। তারপর দেখো NaHSO4। আচ্ছা আমি এই নামটা বলছি না, তোমরা এই নামটা কেউ যদি জানো অবশ্যই আমাকে বলবে যে NaHSO4 এর পুরো নাম কি। কেউ যদি জেনে থাকো অবশ্যই নিচের কমেন্টে জানাও। NaHSO4 এইটা তোমাদের জন্য দেয়া রইল। NaHSO4 এর পুরো নাম কি প্রত্যেকে কমেন্টে জানো, কমেন্টে আমি চেক করব। এটি এক প্রকার, মনে রাখবে, অ্যাসিড লবণ। এটি এক প্রকার কি লবণ? অ্যাসিড লবণ। আচ্ছা ক্ষারীয় লবণ কোনটা? ক্ষারীয় লবণ হচ্ছে লেড ক্লোরাইডকে আমরা বলছি ক্ষারীয় লবণ। কাকে বলছি? লেড ক্লোরাইডকে আমরা বলছি, বা লেড নাইট্রাইটকে আমরা বলছি ক্ষারীয় লবণ, মনে থাকবে। এবার আমরা জানবো যে তাহলে এই সোডিয়াম টারকোলেট বা সোডিয়াম গ্লাইকোলেট অ্যাকচুয়ালি কী। আমরা দেখো তাহলে পড়ে থাকতাম যে পিত্ত লবণ, তাহলে নিশ্চয়ই এটা কী হবে? পিত্ত লবণ হবে। আমি টাইম দেওয়ার আগে অ্যান্সারটা বলে দিলাম ভুল করে, যাই হোক পিত্ত লবণ অ্যান্সার হবে। এবার বলবে যে স্যার পিত্ত লবণ বা পিত্ত ব্যাপারটা আর কি। পিত্ত তোমরা তো লিভার দেখেছো, লিভারটা ঠিক এরকম দেখতে, তাই তো যকৃৎ বা লিভারটা। লিভারের কি দেখেছো বন্ধুরা? দুটো খাঁজ রয়েছে, একটা বাম দিক, এটা হচ্ছে বাম খণ্ডক, এটাকে বলে বাম খণ্ডক, আর এটাকে আমরা কি বলি? ডান খণ্ডক। এবার দেখো এই লিভারটাকে জুড়ে এরকমভাবে কিন্তু বেশ শাখা প্রশাখা বিস্তার করেছে, ঠিক আছে, শাখা প্রশাখা বিস্তার করেছে। আর এখান থেকে এরকম একটা থলির মতো অংশ ঝুলে আছে। এই থলির মতো অংশটা এসে কি জমা হয় জানো? কনসেপ্ট ক্লিয়ার রাখো, নাহলে কিন্তু বুঝতে পারবেন। এখানে কি এসে জমা হয় জানো? এখানটাই করে সে পিত্তগুলো জমা হচ্ছে। কি জমা হচ্ছে? পিত্তগুলো এখানটায় করে জমা হচ্ছে। এই যে পিত্তগুলো এখানটায় করে জমা হচ্ছে, এটা কোথা থেকে আসছে পিত্তটা? যখন যকৃতের সঙ্গে বা লিভারের সঙ্গে যখন ঠিকে আছে পিত্তথলিটা, তার মানে নিশ্চয়ই পিত্তথলি থেকে
যে পিত্তথলিতে যে লবণটা এসে পিত্তথলিতে যে পিত্তটা এসে জমা হচ্ছে সেটা নিশ্চয়ই লিভার বা যকৃতটা থেকে আসছে, এটা স্বাভাবিক ব্যাপার বা কমন ব্যাপার। তাহলে পিত্ত সর্বদা খরিত হয় কোথা থেকে? পিত্ত সর্বদা খরিত হয় যকৃত থেকে। থেকে যকৃত থেকে নির্গত হয়। এবার এই পিত্তথলিতে এই দুটো লবণ থাকে, কি থাকে পিত্ততে? এই দুটো লবণ থাকে, সোডিয়াম টার্কুলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট। এই পিত্ত লবণগুলো কি করে জানো? এই পিত্ত লবণগুলো হচ্ছে আমরা যে ফ্যাট জাতীয় খাবার খাই, মানে তুমি প্রচুর পরিমাণে খাসি মাংস খেয়ে নিয়েছো, মটন খেয়ে ফেলেছো, হ্যাঁ চিকেন খেয়ে ফেলেছো, বেশ রুই মাছের কালিয়া খেয়ে ফেলেছো, তোমার পেটের কি হচ্ছে, তাই তো? আমাদের কি হচ্ছে না, এই খাবারগুলো যে পরিপাক করতে সাহায্য করছে এই পিত্ত লবণ, রাইট? বোঝাতে পেরেছি? চলো নেক্সট প্রশ্নে চলে এসো। মানব দেহে অস্থির ধাত্রে যে লবণটি থাকে তা হলো, টোটাল 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, CA3PO4 তার হোল 2, NaCl, KCl, NO2, CO3। আচ্ছা দেখি এই নাম 3টে বলো তো, কে বলতে পারো? আমি উপরের নামটা বলবো, তোমরা এই 3টে নাম বলবে। এই 3টের নাম কি বাংলাতে তোমরা বলো, এগুলো কিসের কিসের সংকেত দেওয়া রয়েছে? মানব দেহে অস্থি মানে কি হাড়, তাই তো? হাড়ে কি থাকে বন্ধুরা? হাড়ে থাকে ক্যালসিয়াম। তাহলে তোমরা এটার অ্যান্সার বলো কি হবে? চলো আমি টাইম শুরু করলাম, ফটাফট করে কমেন্টে অ্যান্সার করো, ফটাফট করে কমেন্টে অ্যান্সার করো। চলো টাইম শেষ। কি অ্যান্সার হবে? না অ্যান্সার হচ্ছে আমরা হাড়ে কি থাকে? ক্যালসিয়াম থাকে, তাহলে ক্যালসিয়াম পেয়েছি। আর কি থাকে গো? ফসফরাস থাকে, তাই তো? পি ফর ফসফরাস। তাহলে এখানে রাইট অ্যান্সার কি? CA3PO4 তার হোল 2 মানে ক্যালসিয়াম ফসফেট। ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার ক্যালসিয়াম ফসফেট। নেক্সট প্রশ্ন, মানব দেহের কোথায় গ্লুকোজ গ্লাইকোজেন রূপে জমা থাকে? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ, কমেন্ট করো প্রত্যেকে ফটাফট করে, কি অ্যান্সার হবে? চলো চলো টাইম শুরু হয়ে গেছে, ফটাফট করে কমেন্ট অ্যান্সার করো। মানব দেহের কোথায় গ্লুকোজ গ্লাইকোজেন রূপে জমা থাকে? ভিডিওটা শেয়ার করে দাও প্রত্যেকটা বন্ধুদের সাথে। মানব দেহের কোথায় গ্লুকোজ গ্লাইকোজেন রূপে জমা থাকে? কি অ্যান্সার হবে? আমরা বারবার বলেছিলাম যে যকৃতে কিন্তু গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। কোথায় থাকে? যকৃতে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অনেকে ভুল করে দিয়ে আসো। কোথায় থাকবে? যকৃতে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? চলো নেক্সট প্রশ্নে চলে এসো। ডিএনএ এবং আরএনএ এর গঠনগত একককে কি বলে? টোটাল 4টা অপশন কমেন্টে অ্যান্সার করো ফটাফট করে, টাইম শুরু করে দিলাম, টাইমার চালু হয়ে গেছে। কমেন্টে অ্যান্সার করো প্রত্যেকে ফটাফট করে অ্যান্সার করো। আচ্ছা, ডিএনএ বা আরএনএ প্রত্যেকে দেখেছো ডিএনএ কেমন দেখতে? যদি দেখে থাকো বলো। দেখো ডিএনএ হচ্ছে সেই পেঁচানো সিঁড়ির মতো না, এরকম পেঁচানো সিঁড়ির মতো, যেখানে এই নাইট্রোজেন বেসগুলি এরকম করে দেওয়া থাকে, তাই তো? এরকম নাইট্রোজেন বেস দেওয়া রয়েছে ডিএনএর মধ্যে। আরএনএটা কেমন? আরএনএ হচ্ছে একতন্ত্রী মানে রেখাকার, ডিএনএ মানে দ্বিতন্ত্রী। এই যে দুটো তন্ত্র, এক একটা তন্ত্রকে বলে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল। তাহলে ডিএনএতে টোটাল কটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল রয়েছে? দেখো ডিএনএতে টোটাল পলিনিউক্লিওটাইড শৃঙ্খল রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে। কটা রয়েছে? দেখো দুটো প্যাঁচ খেয়েছে, মানে কি হচ্ছে? দুটো পলিনিউক্লিওটাইড শৃঙ্খল কিন্তু ডিএনএতে থাকে। আরএনএতে কটা থাকে? একটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল থাকে। এবং আরএনএটা হচ্ছে একতন্ত্রী, ডিএনএটা হচ্ছে দ্বিতন্ত্রী। এই ডিএনএ এবং আরএনএ এদের যে গঠনগত একক তাকে আমরা বলছি নিউক্লিওটাইড। রাইট অ্যান্সার কি? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এটা নিউক্লিওটাইড। ঠিক আছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে চলে আসছি আমরা। নিচের কোনটি লব্ধ প্রোটিন? প্রোটিন মানে এইমাত্র বললাম মটন, চিকেন, ঠিক আছে। তারপর তোমার অনেকে দেখবে ভালোবাসে চিকেন বিরিয়ানি, ডিম দেওয়া বিরিয়ানি, তাই তো? সবেতেই প্রোটিন রয়েছে। ঠিক তেমনই এটাও একটা লব্ধ প্রোটিনের এক্সাম্পল আমাকে জানতে চেয়েছে। আমরা জেনে নেব যে প্রথম প্রোটিনকে কটা ভাগে ভাগ করা হয়। মনে রাখবা প্রোটিনকে 3টে ভাগে ভাগ করা হয়। 1 নম্বর যে প্রোটিন তাকে বলে সিম্পল প্রোটিন বা সরল প্রোটিন। তাহলে কি বললাম মনে থাকবে নাম? একটা 1 নম্বর যে নামটা বললাম সেটার নাম হচ্ছে কি? সরল প্রোটিন। 2 নম্বর যে নামটা তার নাম হচ্ছে কি? সংযুক্ত প্রোটিন। কি নাম? সংযুক্ত প্রোটিন। তাহলে প্রোটিনের কিন্তু 3টে ভাগ। এবং 3 নম্বর যে ভাগটা রয়েছে সেটার নাম কি? না সেটার নাম হচ্ছে লব্ধ প্রোটিন। তাহলে আমরা 3টে প্রোটিন জানলাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর এটা হচ্ছে কি 3 নম্বর। ঠিক আছে, এই যে 1 2 3 করে আমরা জানলাম, এবার আমাকে জানতে হবে যে লব্ধ প্রোটিনটার উদাহরণ কি। তার আগে আমরা জানবো সরল প্রোটিনের উদাহরণ কি। সরল প্রোটিন হচ্ছে অ্যালবুমিন। কি না? সরল প্রোটিন হচ্ছে কি? অ্যালবুমিন। ঠিক আছে, কি? অ্যালবুমিন। তারপর তোমার বলেছে দেখো গ্লোবিউলিনটা কি প্রোটিন? গ্লোবিউলিনটা কি প্রকার প্রোটিন? কেউ জানো? যদি জেনে থাকো নিচের কমেন্ট বক্সে জানাও যে গ্লোবিউলিনটা কি প্রকার প্রোটিনের মধ্যে পড়ছে, আর হিমোগ্লোবিনটা কি প্রকার প্রোটিনের মধ্যে পড়ছে। তাহলে এখন বলেছে আমাদেরকে সংযুক্ত প্রোটিন। দেখো সংযুক্ত প্রোটিন হচ্ছে নিউক্লিয় প্রোটিন। কি? নিউক্লিয় প্রোটিনকে বলছে সংযুক্ত প্রোটিন। আর পেপটনটা হচ্ছে কি না? পেপটনটা হচ্ছে আমাদের
লব্ধ প্রোটিন। তাকে রাইট অ্যান্সার কি না পেপটন। পেপটন হচ্ছে লব্ধ প্রোটিন। হয়েছে রাইট অ্যান্সার প্রত্যেকে। চলো নেক্সট প্রশ্ন চলে আসো। একটি সংযুক্ত প্রোটিনের উদাহরণ দাও। টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। চলো টাইম শুরু করে দিলাম। চলো ঘড়ি ঘুরছে অ্যান্সার দাও কেউ বসে থাকবে না, প্রত্যেকে অ্যান্সার করো। আচ্ছা একটি সংযুক্ত প্রোটিন হলো কি গো? এইমাত্র বলে দিলাম কি সংযুক্ত প্রোটিন হচ্ছে অ্যালবুমিন। আচ্ছা না ভুল বললাম, হিমোগ্লোবিন। ঠিক আছে, কি বললাম? হিমোগ্লোবিন। আর একটা কি হবে এইমাত্র বলা হলো নিউক্লিওপ্রোটিন। তাহলে নিউক্লিওপ্রোটিন আর হিমোগ্লোবিন হলো সংযুক্ত প্রোটিনের উদাহরণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম কি? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। লিনোলেইক অ্যাসিড রয়েছে, পামিটিক অ্যাসিড রয়েছে, তারপর রয়েছে লিনোলিনিক অ্যাসিড এবং হচ্ছে অ্যারকিডোনিক অ্যাসিড। বলেছে এখানে একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কি? এটা কোনটা রাইট অ্যান্সার হবে? চলো আমি আচ্ছা এখানে একটু ভালো করে দেখো। এখানে যেটা হতো অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের মধ্যে পড়ে না কোনটি? এখানে কিন্তু অপরিহার্য ফ্যাটি অ্যাসিড নয় কোনটি হবে। ঠিক আছে, এটা ভুল দিয়েছে প্রশ্নটা, নয় কোনটি। আচ্ছা এটা হলো না, এটা হচ্ছে নয়। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কোনটি নয়? চলো কমেন্ট শুরু করছি। আচ্ছা চলো আমি টাইম শুরু করছি। চলো কমেন্ট অ্যান্সার করো। কমেন্ট অ্যান্সার করো প্রত্যেকে যে কোনটা অপরিহার্য ফ্যাটি অ্যাসিড নয়। আচ্ছা মনে রাখবে এই পামেটিক অ্যাসিডটা কিন্তু কোনোভাবেই অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হবে না। লিনোলেইক অ্যাসিড, লিনোলিনিক অ্যাসিড এবং অ্যারাকিডোনিক অ্যাসিড এই প্রত্যেকটাই কিন্তু অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, কিন্তু পামেটিক অ্যাসিডটা অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের মধ্যে পড়ে না। নেক্সট প্রশ্ন। আরএনএতে থাইমিনের পরিবর্তে নাইট্রোজেনযুক্ত যে ক্ষার থাকে তা হলো, ভালো করে দেখো, আরএনএতে থাইমিনের পরিবর্তে যে নাইট্রোজেনযুক্ত ক্ষার থাকে তা হলো, চলো টাইম শুরু করে দিচ্ছি। প্রত্যেকে কমেন্ট অ্যান্সার করো, ফটাফট অ্যান্সার করো, কেউ বসে থাকবে না, অ্যান্সার করো। আরএনএতে থাইমিনের পরিবর্তে কি থাকে? কি থাকে? থাইমিনের পরিবর্তে হচ্ছে ইউরাসিল। কি থাকে? ইউরাসিল থাকে। কারণ আমরা প্রত্যেকে শিখেছিলাম যে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল টোটাল নাইট্রোজেন বেসগুলো। ঠিক আছে, এবার তোমার ডিএনএতে থাকে থাইমিন, কিন্তু আরএনএতে কি থাকে? থাইমিনের পরিবর্তে আরএনএতে কিন্তু ইউরাসিল থাকে। কি থাকে? আরএনএ থাকে থাইমিনের পরিবর্তে ইউরাসিল। চলো নেক্সট প্রশ্নে চলে আসি। ডিএনএতে উপস্থিত কিন্তু আরএনএতে অনুপস্থিত পিরিমিডিন জাতীয় ক্ষারক মূলকটির নাম কি? ডিএনএতে আছে কিন্তু আরএনএতে নেই, কি হবে গো? ডিএনএতে আছে কিন্তু আরএনএতে নেই, তাহলে দেখো ইউরাসিল আরএনএতে আছে, তাহলে কার পরিবর্তে থাকে? থাইমিনের পরিবর্তে। তাহলে এখানে যেটা হবে সেটা কি হবে? তাহলে এখানে যেটা রাইট অ্যান্সার সেটা কি হবে? এখানে যেটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, কি থাইমিন। কি হবে? অপশন ডি বা থাইমিন। নেক্সট প্রশ্ন, খুব সোজা প্রশ্ন। অ্যাডিনিন, অ্যাডিনিন হচ্ছে কোন প্রকারের বেস? অ্যাডিনিনটা কোন প্রকারের বেস? পিউরিন বেস নাকি পিরিমিডিন বেস? অ্যাডিনিনটা কোন প্রকারের বেস? পিউরিন বেস নাকি পিরিমিডিন বেস? ভালো করে ভেবে চিন্তে অ্যান্সার দাও যে অ্যাডিনিন। চলো আমি তার আগে টাইম স্টার্ট করে দিই। চলো টাইম স্টার্ট করলাম, ফটাফট করে কমেন্ট অ্যান্সার করো। অ্যাডিনিন কোন প্রকারের বেস? অ্যাডিনিন কি প্রকারের বেস? আচ্ছা দেখো, আমাদের নাইট্রোজেন বেসকে কিন্তু টোটাল দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে পিউরিন বেস, অপরটা হচ্ছে কি পিরিমিডিন বেস। কি বললাম? একটা পিউরিন বেস, অপরটা পিরিমিডিন বেস। এই পিউরিন বেসের দুটো ভাগ, একটা হচ্ছে অ্যাডেনিন, অপরটা হচ্ছে গুয়ানিন। এবং এই পিরিমিডিন বেসের 3টে ভাগ, একটা হচ্ছে থাইমিন, একটা হচ্ছে সাইটোসিন, একটা হচ্ছে ইউরাসিল। পিউরিন বেস এ অ্যান্ড জি, অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন। পিরিমিডিন বেস 3টে, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। এবং আমরা যেটা জানতে চেয়েছি অ্যাডেনিন কোন প্রকারের বেস, তাহলে অবশ্যই অ্যাডেনিন একটি কী বেস? সিম্পলভাবে পিউরিন বেস, তাই তো, সিম্পল এটা পিউরিন বেস। চলে আসো নেক্সট প্রশ্ন। ফ্যাটে দ্রবণীয় নয় এমন এক প্রকার ভিটামিনের নাম কি? ফ্যাটে দ্রবণীয় নয়, ফ্যাট, ফ্যাট মানে বুঝতে পারছো, তাই তো, চর্বি জাতীয় যে দ্রবণ, সেই চর্বি জাতীয় দ্রবণে যেটা দ্রবীভূত নয় এমন এক প্রকার ভিটামিনের নাম। টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। চলো আমি টাইম শুরু করছি, ফটাফট করে কমেন্ট অ্যান্সার করো যেটা এগুলোর মধ্যে কোনটা ফ্যাটে দ্রবীভূত আছে। তোমরা প্রত্যেক কমেন্ট অ্যান্সার দিয়েছো, খুব ভালো লাগছে যারা যারা কমেন্ট অ্যান্সার দিচ্ছ। আচ্ছা খুব সুন্দর অ্যান্সার দিচ্ছে প্রত্যেকে। দেখো তোমাদের কিন্তু বিরাট কিছু কঠিন প্রশ্ন আসবে না, ঠিক আছে, আমি বারবার বলছি বিরাট কিছু কঠিন প্রশ্ন আসবে না, চেনা ছকে প্রশ্ন আসবে। শুধু ভেবে চিনতে ওই দিনটা অর্থাৎ 14ই জুলাই তারিখটা
মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে, দেখবে খুব ভালো মার্কস এসেছে। হ্যাঁ, স্যারের কথাটা সত্যি হয়েছিল, আমরা মাথা ঠান্ডা করে পরীক্ষা দিয়েছি, আমাদের কিন্তু কাজে লেগে গেছে। রাইট, মনে থাকবে প্রত্যেকে। চলো, তাহলে আমাকে এখানে যেটা জানতে চেয়েছিল যে কোনটা ফ্যাটেতে দ্রবীভূত হয় না। আচ্ছা, তোমরা কি এটা জানো যে কোন অ্যাসিড ফ্যাটে দ্রবীভূত, কোন অ্যাসিড ফ্যাটে দ্রবীভূত নাই? এগুলো তোমরা তো অনেকে জানো না। চলো আমি একটু শিখিয়ে দিই তোমাদেরকে যে এখানে কীভাবে মনে রাখবে। মনে রাখবে ভিটামিন দু প্রকারের রয়েছে, একটা হচ্ছে জলে দাব্য, একটা হচ্ছে ফ্যাটে দাব্য। ফ্যাট মানে হচ্ছে স্নেহ পদার্থের দাব্য। জলে দাব্য হচ্ছে বি কমপ্লেক্স আর সি। কী বললাম? বি কমপ্লেক্স আর সি। তাহলে বিসি বাদে যা কিছু রয়েছে সব কিছুই কিন্তু ফ্যাটে দাব্য। তাহলে এডিইকে এরা কোথায় দাব্য? এরা ফ্যাটে দাব্য। তাহলে এখন হচ্ছে ফ্যাটে দ্রবণীয় নয়, তাহলে ফ্যাটে দ্রবণীয় নয়। এডিইকে এই চারটে যদি ফ্যাটে দ্রব্য হয়ে যায় তাহলে আমাকে জানতে চেয়েছে কোনটা নয়। তাহলে নয় কোনটা? নয় হচ্ছে ভিটামিন বিটা। কোনটা? না ভিটামিন বিটা। রাইট অ্যান্সার কি? না ভিটামিন বি। চলো নেক্সট প্রশ্ন। কোন ভিটামিন জেরপ্থ্যালমিয়া রোগের জন্য দায়ী? টোটাল 4টা অপশন দেখতে পাবো, ফটাফট করে কমেন্ট অ্যান্সার করো, ফটাফট কমেন্ট অ্যান্সার করো। দেখো 4টা অপশন দিয়ে দিচ্ছি, কমেন্ট অ্যান্সার করো। কোন ভিটামিন জেরপ্থ্যালমিয়া রোগের জন্য দায়ী? ভাবনা চিন্তা করে অ্যান্সার দাও, কারণ তোমরা এই জিনিসগুলো ভুল করা। অফটিওম্যালাসিয়া, জেরপ্থ্যালমিয়া, তারপর পেলেগ্রা প্রিভেন্টিভ যে রোগ, ঠিক আছে, বা পিপি ফ্যাক্টর মানে প্লেগা টাইপের যে রোগটা, এইগুলোই তোমরা ভুল করে আসো। তো আমাকে যেটা জানতে চাই এখানে যে জেরপ্থ্যালমিয়া রোগের জন্য দায়ী কে? ঠিক আছে, আচ্ছা অ্যান্সার দিয়েছো, বা গুড, প্রত্যেকে খুব সুন্দর অ্যান্সার দিচ্ছে। এরকমভাবেই কিন্তু রোজ তোমরা অ্যান্সার দেবে, ঠিক আছে, রোজ কিন্তু তোমরা এভাবেই অ্যান্সার দেবে। এটা যেটা রাইট অ্যান্সার হবে এটা হচ্ছে কি? না ভিটামিন এ। কী হবে? রাইট অ্যান্সার হবে কি? না ভিটামিন এ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে আসো। অ্যান্টি হেমারোজিক ভিটামিন কে। ভিটামিন বি12 রয়েছে, ভিটামিন সি রয়েছে, ভিটামিন বি1 রয়েছে এবং ভিটামিন কে রয়েছে। বলছে অ্যান্টি হেমারোজিক ভিটামিন কে। চলো টাইম শুরু হচ্ছে এখন, ফটাফট করে কমেন্টে অ্যান্সার করতে দেখো, ফটাফট করে কমেন্টে অ্যান্সার করো। আচ্ছা অ্যান্সার দিচ্ছ, টাইম শেষ। আচ্ছা অ্যান্সার দিয়েছো প্রত্যেকে। চলো, না ভিটামিন কে আমরা ভিটামিন কে বলি অ্যান্টি হেমারেজিক ভিটামিন। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসো। ভিটামিন সি এর অভাবে যে রোগটি দেখা যায় সেটি হলো অফটিওম্যালাসিয়া, রিকেট, স্কারভি নাকি বেরি। ভিটামিন সি এর অভাবে কোন রোগটি দেখা যায়? চলো আমি টাইম শুরু করলাম তোমাদের এই মুহূর্তে, ফটাফট করে কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করো, কেউ বসে থাকবে না, কমেন্ট করো প্রত্যেকে। আচ্ছা চলো, কারণ এখানে তোমাদেরকে জাগতে একদম একটা পরীক্ষার মতোই দিচ্ছি। আমি যেখানে প্রতিটা অ্যান্সার দেবো, সবার আগে কে অ্যান্সার দিতে পারে, আমি কমেন্টে দেখবো যে সবার আগে কার অ্যান্সারগুলো এসেছে, কত সেকেন্ড আগে এসেছে। তো সেক্ষেত্রে চলো, আচ্ছা ভিটামিন সি এর অভাবে যে রোগটি হয় সেটা সর্বদা মনে রাখবে স্কারভি, কারণ টক জাতীয় ভিটামিন সি মানে হচ্ছে টক জাতীয়, বিশেষ করে পাতিলেবুতে এটা পাওয়া যায় ভিটামিন সি। তাহলে দেখো অফটিওম্যালাসিয়া সর্বদা কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়। ভিটামিন ডি এর অভাবে রিকেট ছোটদের হয় আর বড়দের হয় অফটিওম্যালাসিয়া। ঠিক আছে, বেরি যে রোগটা আছে, এই বেরি রোগটা হয় হচ্ছে, তোমরা যদি দেখো যে ভিটামিন বি কমপ্লেক্স, অ্যাকচুয়ালি ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে অনেক কিছু পড়ে, যেমন বি1 মানে যেটা থায়ামিন, বি2 মানে রাইবোফ্লাভিন, বি3 মানে পেন্টাথেনিক অ্যাসিড, বি5 মানে নিয়াসিন, বি12 মানে সায়ানোকোবালিন। মানে এই যে ভিটামিনগুলো রয়েছে, এই ভিটামিনগুলোর অভাবে কিন্তু বি কমপ্লেক্সের অভাবে কিন্তু বেরি হয়। তাহলে ভিটামিন সি এর অভাবে কিন্তু কী হয়? স্কারভি রোগ হয়। তাহলে এখানে নতুন করে কিছু বলার নেই, তাহলে কী হবে? ভিটামিন সি এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে কি? স্কারভি। নেক্সট প্রশ্ন, রক্তে প্রথমবিনের পরিমাণ ঠিক রাখে কোন ভিটামিন? রক্তে প্রথমবিনের মাত্রা স্বাভাবিক রাখে কোন ভিটামিন? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ তোমরা। চলো, এগুলো খুব প্রশ্ন ভিটামিন থেকে এই টাইপের প্রশ্ন এসে থাকে, তোমরা অনেকে পড়ো না, মনোযোগ দিয়ে আজকের এই ক্লাসটা করে অবশ্যই ভালো লাগবে। চলো, রক্তে প্রথমবিনের পরিমাণ ঠিক রাখে কোন ভিটামিন? কি অ্যান্সার হবে গো? কমেন্টে অ্যান্সার দিয়েছো তোমরা। কী হবে? মনে রাখবে ভিটামিন কি? না ভিটামিন হচ্ছে কে। রক্তে প্রথম মিনিট স্বাভাবিক মাত্রা বজায় রাখে ভিটামিন কে। ভিটামিন কে এর পুরো নাম কি জানো? ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। এটা রক্ততঞ্চনে সহায়তা করে। এই ভিটামিনের অভাবে কিন্তু রক্তক্ষরণ বন্ধ হয় না। যদি এই ভিটামিনটা কেউ থাকে শরীরে কম থাকে ভিটামিন কে, তাহলে কিন্তু তার শরীর থেকে যদি কোথাও কেটে যায় বা যদি কোথাও ছড়ে যায় তাহলে কিন্তু রক্ত ক্ষরিত হতেই থাকবে এবং একটা সময় মানুষটা মারা যাবে। তোমরা তো শুনেছো যে অতিরিক্ত রক্তক্ষরণে কিন্তু মানুষ মারা যায়, তাই তো। তারপর দেখো বলেছে
ভিটামিন B12 অভাবজনিত রোগ কোনটি? অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, নর্মোক্রমিক অ্যানিমিয়া নাকি হাইপ্রোক্রমিক অ্যানিমিয়া? ভালো করে অ্যান্সার দেখো, ভালো করে। ভিটামিন B12 অভাবজনিত রোগ কোনটি? দেখো এখানে বারবার বলেছে যে পারনিসিয়াস অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, নর্মোক্রমিক অ্যানিমিয়া নাকি হাইপ্রোক্রমিক অ্যানিমিয়া? কোনটা রাইট আনসার হবে প্রত্যেক কমেন্টে অ্যান্সার দেখি। চলো কমেন্ট করো, দেখা যাক কি অ্যান্সার তোমরা জানো। আচ্ছা অ্যান্সার দিয়েছো। আচ্ছা এখানে যেটা রাইট অ্যান্সার হবে এটা হবে কি না পারনিসিয়াস অ্যানিমিয়া। কি অ্যান্সার হবে? পারনিসিয়াস অ্যানিমিয়া। নেক্সট প্রশ্ন, পিপি ফ্যাক্টর বা প্লেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর কাকে বলে? পিপি ফ্যাক্টর বা প্লেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টরটি কে? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। চলো কমেন্ট করো প্রত্যেক কমেন্টে অ্যান্সার দাও, আমি দেখে নেবো পরে। আচ্ছা কি হবে? রাইট অ্যান্সার হবে কি না ভিটামিন B5 বা একে আমরা নিয়াসিন বলে অভিহিত করি। কি নাম এটাকে? নিয়াসিন। এই ভিটামিন B5 বা নিয়াসিনের অভাবে ঠিক আছে প্লেগা হয়ে থাকে। ঠিক আছে, এই ভিটামিন যদি কম থাকে, ভিটামিন B5 যদি কম থাকে তাহলে কিন্তু প্লেগ্রা হয়ে থাকে। এই যে B5 ভিটামিন এটা প্লেগ্রাকে প্রতিরোধ করে বা প্লেগ্রাকে আটকে দেয়, প্লেগ্রা হতে দেয় না। তাই জন্য একে আমরা পিপি ফ্যাক্টর বা পি ফর প্লেগ্রা, পি ফর প্রিভেন্টিভ, পিপি ফ্যাক্টর বা প্লেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলে অভিহিত করে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্নের দিকে দেখো। স্নায়ুস্পন্দন বজায় রাখতে সাহায্য করে কোন ভিটামিন? এটা কি হবে? দেখো টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। স্নায়ুস্পন্দন বজায় রাখতে সাহায্য করে কোন ভিটামিন? টোটাল 4টা অপশন হচ্ছে কে রয়েছে, সোডিয়াম রয়েছে, ফেরিক রয়েছে, জিঙ্ক রয়েছে। কী হবে? স্নায়ুস্পন্দন বজায় রাখতে সাহায্য করে কে, অর্থাৎ আমাদের যে স্নায়ুস্পন্দন সেটা বজায় রাখতে কে সাহায্য করছে? ভেবে চিন্তে প্রত্যেকে অ্যান্সার দাও। চলো টাইম শুরু করে দিলাম, প্রত্যেকে ভাবো। চলো টাইম কিন্তু শুরু হয়ে গেল। আচ্ছা প্রত্যেকে কমেন্টে অ্যান্সার দিয়েছো, রাইট। তোমরা একটু বইটা ভালো করে লক্ষ্য করবে, একটা ছক করে তোমাদের বইয়ে দেওয়া আছে সোডিয়াম যে মৌলটি, এই মৌল কিন্তু স্নায়ু দুর্বল্য, রক্ত তারল্য, এই মৌলের অভাবে কী হয়? এই লক্ষণগুলো প্রকাশ পায়। বা রক্তে অম্ল এবং ক্ষারের ভারসাম্য বজায় রাখা, পেশির সংকোচন বজায় রাখা, প্রাণীদের জলসাম্য বজায় রাখা, সব কিছু থেকে সাহায্য করছে সোডিয়াম সাহায্য করছে। কারণ দেখবে আমাদের শরীরে যখন ঘন ঘন দেখবে যার শরীর থেকে অতিরিক্ত পরিমাণে জল বেরিয়ে যায়, তখন ডক্টর আমাদের কি পরামর্শ দেয়? যে নুন চিনির জল খেতে, কারণ নুন চিনিতে কি থাকে? সোডিয়াম থাকে। তাই তো এই জন্য বলতে চাইছি যে আমাদের স্নায়ুস্পন্দন যখন বোঝাই থাকছে না সঠিকভাবে, তো সেক্ষেত্রে সাহায্য করছে কে? সোডিয়াম। চলো আসো নেক্সট প্রশ্নে চলে আসো। কোন খনিজটি প্রাণীদের হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে? এটা তো নতুন করে কিছু বলার না, এটা প্রত্যেকের পারা উচিত। চলো টাইম শুরু করছে এখন। খুব ইজি প্রশ্ন রয়েছে, এরকম প্রশ্নগুলো খুব ইজি প্রশ্ন রয়েছে। হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে কে? ফটাফট করে অ্যান্সার দিয়েছো তোমরা। রাইট অ্যান্সার হচ্ছে কি গো? আমি আগের দিনও বলেছিলাম যে লোহা, ফেরিক বা লোহা। তাহলে এখানে কী হবে? আয়রন রয়েছে, আয়রন বা ফেরিক, এটা আমাদের হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে, বা লোহিত কণিকার সৃষ্টি করে, বা সাইটোক্রোম উৎসেচক গঠন করতে সাহায্য করে। ঠিক আছে, চলে এসো নেক্সট প্রশ্নে। বলেছে কোন খনিজ মৌলটির অভাবে থাইরয়েড গ্রন্থিটি ফুলে ওঠে? কার অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ, খুব সোজা প্রশ্ন রয়েছে। কী হবে অ্যান্সার হবে? কমেন্ট করো। আচ্ছা কার অভাবে গলগণ্ড বা থাইরয়েড ফুলে ওঠে? এটা সর্বদা আমরা প্রত্যেকে জানি আয়োডিন। কার অভাবে? না আয়োডিনের অভাবে, তাই তো আয়োডিন। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের আয়োডিন। নেক্সট প্রশ্নে চলে এসো, আমাদের 21 নম্বর প্রশ্ন। হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণে কোন খনিজ মৌল সাহায্য করে? টোটাল তোমরা 4টা অপশন দেখতে পাচ্ছ। আয়োডিন রয়েছে, লোহা রয়েছে, সোডিয়াম পটাশিয়াম রয়েছে এবং ফসফরাস রয়েছে। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে কে সাহায্য করে? হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে কে সাহায্য করে? সর্বদা মনে রাখবে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ করতে সাহায্য করবে কে? চলো আমি টাইম চালু করলাম, প্রত্যেক কমেন্ট অ্যান্সার করো। কী হবে? না সোডিয়াম এবং পটাশিয়াম। কি গো 2024 আমরা পারবো তো এনএফজিএম ক্র্যাক করতে? যারা আমার চ্যানেল ফলো করছো, যারা রেগুলার ফলো করতে থাকো, অবশ্যই আমরা একসাথে লড়বো, একদম এনএফজিএম ব্যবস্থা ক্র্যাক করবোই। ঠিক আছে, প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়াতে হবে আমাদের গ্রুপে। যারা পেড কোচিং নিতে পারোনি তারা অবশ্যই আমাদের ফ্রি গ্রুপে জয়েন করে দাও। ফ্রি গ্রুপের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টের প্রথমে কিন্তু পিন করা রয়েছে। তাহলে এটা হচ্ছে কি সোডিয়াম এবং পটাশিয়াম, তাই তো রাইট অ্যান্সার। তারপর হচ্ছে পাইরিডক্সিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? পাইরিডক্সিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? চলো টোটাল তোমরা 4টা অপশন দেখতে পাচ্ছ। ভিটামিন B5 রয়েছে, ভিটামিন B2 রয়েছে, ভিটামিন A রয়েছে, ভিটামিন
B6 রয়েছে। কি অ্যান্সার হবে প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকে। চলো টাইম স্টার্ট করে দিচ্ছি, অ্যান্সার করো প্রত্যেকে, ফটাফট করে অ্যান্সার করো। পাইরিডক্সিন কোন ভিটামিনের নাম? না, ভিটামিন আমরা এ এর নামটা প্রথমে জেনে নেব। ভিটামিন এ কে আমরা কি বলি? রেটিনল বলি। ভিটামিন B5 কে আমরা কি বলি? কমেন্টে জানাও। নিয়াসিন বলি, তাই তো। ভিটামিন B2 কে কি বলি? ভিটামিন B2 কে বলে রাইবোফ্লাভিন। তাহলে পাইরিডক্সিন কার নাম হবে? স্বাভাবিকভাবে পাইরিডক্সিন নাম হবে ভিটামিন B6 এর। চলো 23 নম্বর প্রশ্ন, ফাইলোকুইনন কোন ভিটামিনের রাসায়নিক নাম? চলো টাইম শুরু করছে এখন, ফটাফট কমেন্ট করো। ফাইলোকুইনন এই মাত্র বলে দেওয়া যাচ্ছে কোন ভিটামিনের রাসায়নিক নাম। দেখো এখানে রাইট আনসার হবে ভিটামিন কে, কারণ ভিটামিন B12 এর রাসায়নিক নাম আমরা জানি প্রত্যেকে। কি বলে যাও? ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? কমেন্টে জানিয়ে যাও। কি নাম? কমেন্টে জানাও। জানিয়েছো? সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন হচ্ছে ভিটামিন B12 এর রাসায়নিক নাম। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? কমেন্ট করো। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? না ক্যালসিফেরল। কি নাম? ক্যালসিফেরল। ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি? পেন্টাথনিক অ্যাসিড। কি নাম? পেন্টাথনিক অ্যাসিড, ভিটামিন B3। কিন্তু আমাকে জানতে চেয়েছে ফাইলোকুইনন, তাহলে ফাইলোকুইনন স্বাভাবিকভাবে কী হবে? ভিটামিন কে হবে। 24 নম্বর প্রশ্ন, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষাঙ্গটা? চারটা সংযুক্ত হচ্ছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, গোলগি বডিস রয়েছে, লাইসোজোম রয়েছে, রাইবোজোম রয়েছে। রাইট আনসার কি হবে? চলো কমেন্ট করো। খুব সোজা প্রশ্ন, কি হবে? না রাইবোজোম। কাকে বলে? রাইবোজোমকে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে অঙ্গনে। বন্ধ্যাত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয়? টোটাল 4টা অপশন, ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন ই, ভিটামিন ডি। চলো টাইম শুরু হচ্ছে এখন। আজকে এই 25টি প্রশ্নগুলি আমরা শেষ করব। কমেন্ট করো ফটাফট কমেন্ট করো। বন্ধ্যাত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয়? কি হবে? না বন্ধ্যাত্ব রোগ সর্বদা ভিটামিন ই। কার অভাবে হয় গো? ভিটামিন ই এর অভাবে কিন্তু বন্ধ্যাত্ব রোগ হয়। কারণ ভিটামিন ই এর অভাবে, এই ভিটামিন ই এর অভাবে মায়ের দুগ্ধক্ষরণ হ্রাস পায় এবং বন্ধ্যাত্ব রোগ লক্ষণ প্রকাশ পায়। ক্লিয়ার হয়েছে? তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। যারা চাইছো আমাদের সঙ্গে জয়েন হতে, অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7001946335। আমাদের মক টেস্ট আছে, অ্যাডমিশন চলছে, ফুল মক টেস্ট ব্যাচ, এবং সাথে নোটসপত্র যারা নিতে চাইছো, সাজেশন নোটসপত্র যারা নিতে চাইছো, অবশ্যই আমাদের অ্যাপ ইনস্টল করবে। কীভাবে অ্যাপ ইনস্টল করবে, কীভাবে মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন নেবে, এই নাম্বারে কন্ট্যাক্ট করো 7001946335 অ্যান্ড মক টেস্ট ব্যাচে তোমরা জয়েন করতে পারো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকে সুস্থ থেকো। নেক্সট দিন নতুন ক্লাস নিয়ে খুব শীঘ্র তোমাদের সাথে হাজির হচ্ছি। গুড বাই। চলো গুড বাই প্রত্যেক।